তা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম সম্বন্ধে তোমাদের ধারণা কি সম্পূর্ণ ক্লিয়ার আছে? আচ্ছা, তারপর আমাদের কি আছে না আমাদের সার্কুলেটরি সিস্টেম আছে। এই সার্কুলেটরি সিস্টেম সম্বন্ধে বা হিউম্যান হার্ট সম্বন্ধে কোথায় কি রক্ত আসছে না আসছে, তারপরে কোথা দিয়ে যাচ্ছে না যাচ্ছে সেই সমস্ত ধারণা তোমাদের ক্লিয়ার আছে? আচ্ছা, আমাদের মূত্র কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? এছাড়াও আমাদের কি এক্সক্রিয়েটরি সিস্টেম, সেই এক্সক্রিয়েটরি সিস্টেম কিভাবে কাজ করছে, কোন ধাপে, ধাপে হচ্ছে না হচ্ছে, সেইগুলো তোমাদের যদি ক্লিয়ার না থাকে আর যদি তোমরা ধাপে, ধাপে বুঝতে চাও, তাহলে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমরা কি করছি না আরআরবি এএলপির যে 2024 সালে পরীক্ষাগুলো হয়েছিল সেই 2024 সালের পরীক্ষার, ঠিক আছে, প্রত্যেকটা শিফটের আমরা কি করছি না সায়েন্সের যত কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনগুলোকে আমরা অ্যানালাইসিস করছি। এর আগে আমাদের আরো 8টা ভিডিও তৈরি হয়ে গেছে। এটি আমাদের কত লেকচার নাম্বার 9, ঠিক আছে? তো লেকচার নাম্বার 9 আমরা কি করছি না 28শে নভেম্বরের সেকেন্ড শিফটের যে সায়েন্সের কোশ্চেনগুলো ছিল সেগুলোকে সব আমরা বিস্তারে আলোচনা করব। এমনভাবে আলোচনা করব যাতে কি না প্রত্যেকটা কোশ্চেন যে রয়েছে সেই কোশ্চেনের সঙ্গে রিলেটেড আরো যে কি ধরনের কোশ্চেন দিতে পারে সেগুলোকে তোমাদের আমি এখানে আলোচনা করেছি। তো সেগুলো দেখলে তোমাদের খুবই সুবিধা হবে, ঠিক আছে? তো আমি যখন প্রিপারেশন নিতাম আমি ঠিক এরকম ভাবে প্রিপারেশন নিতাম। আর এরকম ভাবে প্রিপারেশন নিতে যদি তোমরা থাকো না, এই 5-6টা এই যতগুলো আমরা ভিডিও করেছি ভিডিওগুলো তোমরা ডেলি ডেলি দেখতে থাকলে, আমাদের এই আলোচনা দেখতে থাকলে কি হবে, পরে তোমরা যখন যে কোনো একটা টেস্ট সিরিজ দিতে যখন শুরু করবে দেখবে কি না বেশিরভাগ ম্যাক্সিমাম তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারছো এইখান থেকেই, এই ভিডিওর মধ্যে থেকে সেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওর মধ্যে আমরা কি করেছি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি, ঠিক আছে? তার মধ্যে আমি তোমার বললাম যে আমাদের সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে, থেকে শুরু করে সমস্ত কিছু ইন ডেপথ একদম স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করেছি। তো তোমরা সেগুলো দেখো, বুঝতে পেরেছো? আচ্ছা, তো চলো শুরু করা যাক। আজকে দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। আচ্ছা, এখানে তোমরা এই 5 নাম্বার এই যে রয়েছে, ঠিক আছে? তো এইটা দেখে তোমরা ঘাবড়ে যেও না, ঠিক আছে? তো ভেবো না যে আর 4টে প্রশ্ন কোথায় গেল। আর 4টে প্রশ্ন কোথাও যায়নি। আমরা কি করছি না এই 28শে নভেম্বর 2024 এর সেকেন্ড শিফটের যে কোশ্চেন সেটে যত নাম্বারে যে কোশ্চেনগুলো সায়েন্সের ছিল সেগুলোকে আমরা জাস্ট সেখান থেকে তুলে নিয়েছি। তাই সেই জন্য কি এই নাম্বার হচ্ছে সেই কোশ্চেন সিরিজে, এই কোশ্চেনেতে প্রিভিয়াস এর কোশ্চেন পেপারেতে যে নাম্বার ছিল সেই নাম্বারটিকে আমরা এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে 5 নম্বর মধ্যে প্রশ্নটা কি বলেছে না সাদা আলো একটি কাঁচের প্রিজম দ্বারা 7টি রঙে বিভক্ত হলে নিচের কোন রংটির বিচ্যুতি সব থেকে কম হবে, ঠিক আছে? দেখো প্রিজম আমাদের কি করে, প্রিজম এই যে এটা হচ্ছে আমাদের প্রিজম। তো প্রিজম কি করছে না এই যে সাদা আলো আমাদের আসছে এই সাদা আলোকে কি করছে না 7টা রঙে ভেঙে দিচ্ছে। সেই 7টা রং কি কি না সেটাকে আমরা কি বলি না ভিপ গিওর, ভি আই বি জি ওয়াই ও আর, ঠিক আছে? কি ভি মানে হচ্ছে ভায়োলেন্ট বা বেগুনি, আই মানে হচ্ছে ইন্ডিগো বা নীল, তারপরে বি হচ্ছে ব্লু, আচ্ছা, তারপরে যে জি মানে হচ্ছে গ্রিন আমাদের, ওয়াই মানে হচ্ছে ইয়েলো, ও মানে হচ্ছে অরেঞ্জ, আর আর মানে হচ্ছে রেড, ঠিক আছে? তো এই বিচ্যুতি বা ডাইভারশন বা বিচ্যুতি বা আমাদের কি না ডিভিশন, এই ডাইভারশন এটা কিসের উপর নির্ভর করে না এটা আমাদের নির্ভর করে কিসের উপর না তরঙ্গ দৈর্ঘ্যের উপর। বুঝতে পেরেছো? তা মনে রাখবে কি মনে রাখবে তোমরা যদি কম তরঙ্গ দৈর্ঘ্য হলে কি কম কম তরঙ্গ যদি দৈর্ঘ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই আলোর কি হয়ে যাবে না বেশি বিচ্যুতি হয়ে যাবে, বেশি বিচ্যুতি। আর যদি বেশি তরঙ্গ দৈর্ঘ্য হয়, বেশি তরঙ্গ দৈর্ঘ্য হলে কি হয়ে যাবে না কম বিচ্যুতি, ঠিক আছে? দেখো এখানে আলোগুলো দেখে আমরা কি বুঝতে পারছি, দেখো কোন আলোটা সব থেকে বেশি বেঁকেছে বা বিচ্যুতি হয়েছে কোন আলোটার না দেখো এই ভি মানে হচ্ছে ভায়োলেন্ট বা হচ্ছে তোমাদের কি বেগুনি কালারটার আমাদের সব থেকে বেশি বিচ্যুতি হয়েছে। তাহলে বেশি বিচ্যুতি হয়েছে মানে কি এর সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার আমার হচ্ছে এই ভায়োলেট বা হচ্ছে আমাদের এই বেগুনি কালারের। আর বেশি বেশি তরঙ্গ দৈর্ঘ্য মানে কি কম বিচ্যুতি, সব থেকে কম বিচ্যুতি কার হয়েছে না রেডের। তা সেই জন্য আমাদের কি না কোন তরঙ্গ দৈর্ঘ্য বেশি কি না হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বড় বা বড় হচ্ছে বড় তরঙ্গ দৈর্ঘ্য কোনটি আমাদের না এখানে হচ্ছে আমাদের রেড হচ্ছে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে আমাদের প্রশ্নটা কি করেছিল না সাদা আলো একটি কাঁচের প্রিজম দ্বারা 7টি রঙে বিভক্ত হলে নিচের কোন রংটির বিচ্যুতি সব থেকে কম হবে। তাহলে বিচ্যুতি সব থেকে কম মানে কি সব বিচ্যুতি সব থেকে কম মানে কি কম বিচ্যুতি, এই বিচ্যুতি কি হয়েছে না সব থেকে কম বিচ্যুতি হবে। তাহলে সব থেকে কম বিচ্যুতি কোনগুলোর হয়েছে দেখো প্রথমে আছে আমাদের কথা ইন্ডিগো। ইন্ডিগো আমাদের কোথায় আছে দেখো, ইন্ডিগো একদম আমাদের হচ্ছে দেখো লাস্টে আছে, এই জায়গায় আছে, ঠিক আছে? আমাদের কত নাম্বার পজিশনে 6 নাম্বার পজিশনে আছে। তাহলে ইন্ডিগো আমাদের কোথায় আছে না 6 নাম্বার পজিশনে। তারপরে ইয়েলো, ইয়েলো আমাদের কত নাম্বার পজিশনে আছে দেখি ইয়েলো হচ্ছে আমাদের 3 নাম্বার পজিশনে। তারপরে ব্লু, ব্লু আমাদের কত নাম্বার পজিশনে আছে ব্লু 5 নাম্বার পজিশনে আছে। গ্রিন কত নাম্বার পজিশনে আছে গ্রিন 4 নাম্বার পজিশনে আছে। তাহলে কি হয়েছে আমাদের এখানে না তাহলে সব থেকে কম হবে বিচ্যুতি সব থেকে কম কিসের হয়েছে দেখো 3 নম্বরে কি আছে ইয়েলো, ঠিক আছে? তাহলে ইয়েলো আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে?
আর যদি আমাদের এই অপশনগুলোর মধ্যে রেড থাকতো তাহলে রেড আমাদের অ্যান্সার হয়ে যেত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরের আমাদের 8 নম্বর প্রশ্নটা কি বলেছে? 8 নম্বর প্রশ্ন বলেছে কি না জীবের মৌলিক গঠনের একক কি? ঠিক আছে, তো জীবের মৌলিক গঠনের একক কি? আমাদের হয়ে যাবে সেল, অপশন 1 সেল আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে কি না আমাদের জীবন গঠনের একক সেল কি আমাদের জীবন গঠনের একক। আর এই যে সেল, সেল হচ্ছে আমাদের কি না জীবন গঠনের একক। এরা কি না সব জীব মানে হচ্ছে উদ্ভিদ দেহ প্রাণী দেহ কি না এই কোষ দিয়েই তৈরি হয়। বুঝতে পেরেছো? এই কোষ কি নিজে বিভাজিত হতে পারে? অ্যামিবার ক্ষেত্রে এই সেল একটা সেল ভেঙে কি হয় না দুটো সেল তৈরি হয়ে যায় আলাদা আলাদা। ঠিক আছে, আর মানুষের ক্ষেত্রে কি মানুষ কি হয় না বহুকোষী জীব হয়। বুঝতে পেরেছো? আচ্ছা তারপর আমাদের এখানে কি রয়েছে বোন বা অস্থি, ঠিক আছে, বা হাড়, সেগুলো কি না দেহকে আকার দেয়। ঠিক আছে, আমাদের অঙ্গসমূহ যেগুলো রয়েছে সেই অঙ্গসমূহগুলোকে রক্ষা করে। এছাড়াও কি না আমাদের চলাচলে সাহায্য করে। আচ্ছা এই ফাইবার বা তন্তু কি না এগুলো হচ্ছে একটা টিস্যুর অংশ। ঠিক আছে, যে টিস্যু রয়েছে টিস্যুর অংশ হচ্ছে আমাদের এই ফাইবার। আর আমাদের টিস্যু কি না অনেকগুলো কোষ এবং কি অনেকগুলো কোষ একত্রে যখন একই কাজ করে তখন তাকে আমরা টিস্যু বলি। তাহলে টিস্যু কি না অনেকগুলো কোষ যখন কি একত্রে একই কাজ করে তখন তাকে আমরা টিস্যু বলি। যেমন টিস্যুর উদাহরণ কি না আমাদের মাসেল টিস্যু আছে, নার্ভাস টিস্যু আছে। ঠিক আছে, এছাড়াও কি প্ল্যান্ট টিস্যু এইগুলো হয়। ঠিক আছে, টিস্যু কি দিয়ে তৈরি হয়? টিস্যু আমাদের সেল দিয়ে তৈরি হয়। তো অনেকগুলো সেল যখন একত্রে একই কাজ করে তখন সেটিকে আমরা টিস্যু বলি। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? কোনো বস্তু মাধ্যাকর্ষণের প্রভাবে পড়লে বস্তুটি কি অনুভব করে? ঠিক আছে, এই দেখো কোনো একটা বস্তু কি না মাধ্যাকর্ষণের প্রভাবে এরকম মাধ্যাকর্ষণ জি বা জি কি না হচ্ছে গ্র্যাভিটি। ঠিক আছে, বা হচ্ছে এটা জি হচ্ছে আমাদের কি মাধ্যাকর্ষণের প্রভাবে কোনো বস্তু যদি নিচে পড়ে তখন কি হয় বস্তুটি মুক্তভাবে নিচে পড়লে এর মধ্যে কোনো বাধা কাজ করছে না। ঠিক আছে, তো তখন কি হয় না পৃথিবীর মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটি কি করে না তার ওপরে কাজ করে। আর এই বলের কারণেই বস্তুটি নিচের দিকে ত্বরণ লাভ করে। নিচের দিকে কি লাভ করে না ত্বরণ লাভ করে। এই ত্বরণ কি আমরা কি বলি জি। জি মানে কি না যে জি আছে, জি এর মান কত আমার এখানে না জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বলেছে না মাধ্যাকর্ষণের প্রভাবে বললে বস্তুটি কি অনুভব করে না অ্যান অ্যাক্সিলারেশন বা ত্বরণ। অপশন 1 আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না একটি লোহার পেরেক কপার সালফেট দ্রবণে ডোবালে কোন পদার্থটি স্থানচ্যুত হয়? ঠিক আছে, তো স্থানচ্যুত হয় দেখো যখন একটি লোহার পেরেককে কি করবো না দেখো যখন আমরা একটা লোহার পেরেক, এই যে লোহার পেরেক রয়েছে, তো এই লোহার পেরেকটিকে আমরা কি লোহার পেরেকটা কি দিয়ে তৈরি না Fe লোহা দিয়ে তৈরি। ঠিক আছে, তো লোহার পেরেকটিকে আমরা যখন কপার সালফেট দ্রবণ CuSO4, তো এই কপার সালফেটের দ্রবণে যখন আমরা ডোবাবো তখন কি হয় না একটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ঘটে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশনটা কি ঘটে না আমরা কপার কি করছি না এই Fe একে আমরা কিসে দিচ্ছি না CuSO4 কপার সালফেট দ্রবণে দিচ্ছি। তো কপার সালফেট দ্রবণে দেওয়ার ফলে কি তৈরি করবে না FeSO4 ফেরাস সালফেট প্লাস Cu তৈরি করবে। বুঝতে পেরেছো? কারণ কি করবে না এই আয়রন এটা কেন করবে এই রিয়াকশনটা কেন করবে কারণ হচ্ছে এই কপার এখানে কি রয়েছে দেখো CuSO4 মানে হচ্ছে Cu আর এখানে হচ্ছে Fe। তো এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা যেটা আছে আমাদের এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা তোমরা মনে রাখবে। উপরের দিকে যে মেটালগুলো আমাদের রয়েছে সেগুলো আমাদের কি বেশি রিঅ্যাক্টিভ আর নিচের দিকের যে রিয়াকশন যে মৌলগুলো রয়েছে সেগুলো আমাদের কম রিঅ্যাক্টিভ। তো সবসময় কি করবে না এই বেশি রিঅ্যাক্টিভ যে মেটালগুলো আছে সেগুলো কি কম রিঅ্যাক্টিভ মেটালগুলোকে রিপ্লেস করে দেবে। বুঝতে পেরেছো? তার মানে এখানে দেখো Fe কাকে রিপ্লেস করে দিয়ে CuSO4 এ দেখো Cu কে রিপ্লেস করে দিয়েছে। Cu যেহেতু কম তেজস্ক্রিয় দেখো Cu কোথায় রয়েছে দেখো নিচের দিকে রয়েছে আর Fe আমাদের কোথায় রয়েছে দেখো Fe আমাদের এই তেজস্ক্রিয় এর মধ্যে উপর দিকে রয়েছে। তাহলে এই Cu কে আমরা রিপ্লেস করে দিয়েছে Fe দিয়ে দেখো কি তৈরি হয়েছে না FeSO4 প্লাস Cu কে আলাদা করে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে এখানে না এখানে আমাদের হবে কি না দ্রবণের মধ্যে এই দ্রবণের এই যে রংটা রয়েছে সেই রংটা কি হয়ে যাবে না রং নীল থেকে সবুজ হয়ে যাবে। দেখো আগে কি ছিল নীল থেকে সেখানে এই যে আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। তো সেই রংটা আস্তে আস্তে কি যাবে নীল থেকে সবুজ হয়ে যায়। আর পেরেকের ওপর এই যে তোমার লালচে বাদামি রঙের কপার এই লালচে বাদামি রঙের জমা হচ্ছে এটা কি না কপার জমা হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রশ্নটা কি জিজ্ঞাসা করেছিল লোহার পেরেকের কপার সালফেট দ্রবণ বলে পদার্থটি স্থানচ্যুত হয় কে না আমাদের কপার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 13 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে না কোনো বস্তু সমবেগে চললে তার গতিপথ কি হয়? আচ্ছা কোনো বস্তু যখনই সমবেগে চলে, ঠিক আছে, সমবেগে চলে বা ইউনিফর্ম মোশন সমবেগে চলে তখন কি হয় বলতে বোঝায় কি না একটি বস্তু সমান সময়ের ব্যবধানে কি না সমান দূরত্ব অতিক্রম করে। মানে একই সময় ধরো এখানে 5 সেকেন্ড, তারপর আবার 5 সেকেন্ড, তারপর আবার 5 সেকেন্ড,
এখানে কত 10 মিটার, ঠিক আছে, এখানে 10 মিটার, এখানে 10 মিটার। তাহলে কি না কোনো একটা বস্তু কি বলেছে না কোনো একটি বস্তু সমান সময়ের ব্যবধানে মানে একই সময়ে সমান সময়ের ব্যবধানে কি করছে না সমান দূরত্ব অতিক্রম করছে, সেটিকে আমরা কি বলি ইউনিফর্ম মোশন বা সমবেগে গতি। ঠিক আছে, সমবেগে চললে তা কোনো বস্তু যদি সমবেগে চলে এবং তার দিক পরিবর্তন না হয়, তার কি দিক পরিবর্তন যেদিকে যাচ্ছে সেই দিকেই যায়, তার দিক পরিবর্তন না হয়, তাহলে কি তার গতিপথ হবে সরলরেখা বাকি স্ট্রেট লাইন। তো গতিপথ হবে সেটা, তার গতিপথ কি হয় না স্ট্রেট লাইন। অপশন 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, দেখো কি বলেছে না একটি অবতল দর্পণে কি না ফোকাস ও পোলের মধ্যখানে কোনো বস্তু রাখলে তার প্রতিচ্ছবি কেমন হবে। কোথায় না ফোকাস ও পোলের মধ্যখানে কোনো বস্তু রাখলে প্রতিচ্ছবি কেমন হবে সেটা আমরা জানতে চেয়েছে। তো প্রথমে আমরা এই ফোকাস কোথায় হয়, পোল কোথায় হয়, ঠিক আছে, তো এই অবতল দর্পণের মধ্যে সেইগুলোকে আমরা প্রথমে জানবো। আর সেইখানে লাইট কেমন হয় পড়লে কি কিভাবে হয়, সেই লাইটের যে রশ্মিগুলো পড়লে সেই রশ্মিগুলো কোন দিকে ব্যাঁকে না ব্যাঁকে সেগুলো সম্বন্ধে আমরা প্রথমে জানবো। তারপরে অবতল দর্পণে কি হয় না কোথায় কি দর্পণে কোন জায়গায় বস্তু রাখলে তার প্রতিচ্ছবি কোথায় হয় না হয় যতগুলো পসিবিলিটিস আছে সেইগুলো সম্বন্ধে আমরা জানবো। এছাড়াও কিনা উত্তল দর্পণে সেম ভাবে কোথায় কি মানে বস্তু রাখলে তার প্রতিচ্ছবি কোথায় কি তৈরি হয় সেগুলোকেও সম্বন্ধে আমরা জানবো। তাহলে কি হবে না আমাদের না এই অবতল দর্পণ সম্বন্ধে তোমাদের কোনো কোশ্চেন যদি পরীক্ষায় আসে তো সেই সমস্ত কোশ্চেনে তোমরা অ্যান্সার করতে পারবে। বুঝতে পেরেছো? তা দেখো প্রথমে দেখো এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের একটা উত্তল দর্পণ, ঠিক আছে। তো এই অবতল দর্পণের মধ্যে এই যে এই জায়গাটাতে আমরা কি বলি এটাকে আমরা হচ্ছে পোল, আর এইটা হচ্ছে এই দর্পণটা যে বৃত্তের অংশ তার সেন্টার বা কেন্দ্রটাকে আমরা কি বলি না সেটাকে আমরা বলি সি বা সেন্টার অফ কার্ভেচার। বুঝতে পেরেছো? আর এই সেন্টার অফ কার্ভেচার আর এই পি এর মধ্যখানের যে দূরত্বটা থাকে সেইটাকে আমরা কি বলি এফ, মানে হচ্ছে ফোকাস। ঠিক আছে, সেক্ষেত্রে সেম উত্তল দর্পণের ক্ষেত্রেও কি এইটা হয়ে যাচ্ছে আমার পোল, আর এটা হয়ে যাচ্ছে আমাদের কি না সেন্টার অফ কার্ভেচার, না এই বৃত্তটা হচ্ছে এই কেন্দ্র থেকে হচ্ছে অংশ, ঠিক আছে, আর এই দুটোর মধ্যখানে হচ্ছে আমাদের ফোকাস। তাই তো? এইবার যদি কোনো আলো এই যে আর এইটাকে আমার কি বলছে না প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে, এটা কি হচ্ছে আমাদের না প্রিন্সিপাল অ্যাক্সিস। তো আমাদের কি হয় যখন কোনো আলোক রশ্মি এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল ভাবে আসে, কোনো আলো যদি এরকম ভাবে সমান্তরাল ভাবে আসে তখন সেই আলোটা কি হয় না আমাদের এই আলোটা যদি কিসের সঙ্গে আসে দেখো এই যে আমার প্রিন্সিপাল অ্যাক্সিসটা রয়েছে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে কি সমান্তরাল ভাবে যদি আসে তাহলে সেই আলো রশ্মি আলো দর্পণের মধ্যে কি হয় না দর্পণের মধ্যে আবার আসার পরে সেই রশ্মিটি আবার কি না রিফ্লেকশন হয়ে এই ফোকাস দিয়ে চলে যায়। ঠিক আছে, কোথা দিয়ে যায় না আমার ফোকাস দিয়ে চলে যায়। ঠিক আছে, কোথা দিয়ে চলে যায় না ফোকাস দিয়ে চলে যায়। বুঝতে পেরেছো? সেম ভাবে এইদিকেও সেরকম ভাবে যদি কোনো আলোক রশ্মি এখানে আসে এরকম ভাবে, ঠিক আছে, তো সেটি আমাদের কোথা দিয়ে চলে যাবে না ফোকাস দিয়ে সেটি চলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের কোথা দিয়ে যাবে ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, সেম এইটার ক্ষেত্রেও তেমনি কোনো আলো যদি এরকম ভাবে আসে, ঠিক আছে, আসার পরে মনে হয় ফোকাস দিয়ে চলে যাচ্ছে কিন্তু এখান থেকে অ্যাকচুয়াল তো যাবে না, তাহলে এরকম ভাবে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, যেন মনে হয় ফোকাস থেকে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। সেম ভাবে এটার ক্ষেত্রেও এভাবে কি হয়ে যাবে না এদিকে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে এবার যদি কোনো আলো এটা আমাদের পোল, এটা আমাদের সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে আমাদের ফোকাস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পোল, এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, এইবার আমার যদি কোনো আলো আমার ফোকাস দিয়ে আসে, যদি আমার কোনো আলো ফোকাস দিয়ে আসে, ঠিক আছে, ফোকাস থেকে যখন কোনো আলো এলো ধরো ফোকাসের দিকে কোনো আলো আমার আসছে, ঠিক আছে, ফোকাসের দিকে কোনো আলো আসছে সেই ক্ষেত্রে কি হবে আলোটা না দর্পণের পরে দর্পণে সেটা পড়ার পরে তবে সেটি কিনা প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল ভাবে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল ভাবে এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পেরেছো তাহলে এটা রেড ডায়াগ্রাম গুলো কি না প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে যদি প্যারালাল কোনো আলোক রশ্মি এলে সেটা রিফ্লেকশনের পর ফোকাস দিয়ে যায়। ঠিক আছে, আর ফোকাস দিয়ে যায়। আর আমার যে কনকেভ মিররের ক্ষেত্রে কনকেভ মিরর বা অতল দর্পণের ক্ষেত্রে কি হয় সেটা মিরর থেকে মনে হয় কি না মিরর থেকে রিফ্লেকশন হয়ে বেরিয়ে গেছে। আর আমার কনভেক্স মিরর আমার কি হয় যেন মনে হয় না ফোকাস থেকে আসছে, সেটিকে আমার মনে হয়।
তারপর যদি সেন্টার অফ কার্ভেচার আর দিয়ে কোনো আলোক রশ্মি পাস করলে, সেন্টার অফ বা ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি গেলে সেটা আমার কি হয় না এরকম ভাবে সেন্টার অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল ভাবে চলে যায়। আচ্ছা, এবার ধরো কোনো একটা আলো আছে, ঠিক আছে, সেই কোনো আলো আমার এখানে কথা, এটা আমার হচ্ছে সি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোল, এটা হচ্ছে আমাদের পোল, এটা হচ্ছে আমাদের এফ। তাহলে কোনো আলো যদি আমার সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসে, তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে এলে যে পথে আসবে সেই পথেই আবার ফিরে চলে যাবে। বুঝতে পেরেছো? এরপর আমরা দেখবো এইগুলো, ঠিক আছে, ফরমেশন অফ ইমেজ বাই কনকেভ মিরর ফর ডিফারেন্ট অবজেক্ট পজিশন, ঠিক আছে, তো বিভিন্ন বিভিন্ন পজিশনের জন্য কি কি হবে সেটিকে আমরা দেখবো। দেখো, প্রথমে হচ্ছে পজিশন কি, যদি ইনফিনিটিতে কোনো একটা বস্তু, এটা কি আমাদের অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখে নেবো কোনো বস্তু যদি আমাদের ইনফিনিটিতে থাকে তাহলে কি না, যে ইনফিনিটিতে আছে, ইনফিনিটিতে এলে কি আলোগুলো, এই যে আলোক রশ্মি একটা এরকম ভাবে আসছে, আলোক রশ্মি এরকম ভাবে এসে তারপর সেটিকে ফোকাস দিয়ে চলে যাচ্ছে, সেম ভাবে এদিক দিকে হলো সেটি ফোকাস দিয়ে চলে যাচ্ছে। তাহলে বস্তুটা পজিশন অফ দ্য ইমেজ, ইমেজ কোথায় তৈরি হবে, এট ফোকাস এট দ্য ফোকাল প্লেন, ঠিক আছে, তাহলে কোথায় বস্তুটা প্রতিবিম্ব বা ছবি কোথায় তৈরি হবে না ফোকাসে তৈরি হবে, ঠিক আছে। আর নেচার অফ দ্য সাইজ অফ দ্য ইমেজ, সেই ছবিটা কেমন হবে না রিয়েল হবে, ঠিক আছে, তাই সেই ছবিটা কেমন হবে আমার, দাঁড়াও, সেই ছবিটা আমার কেমন হবে না রিয়েল হবে, ঠিক আছে, ইনভার্টেড হবে, তারপরে কি আমার এক্সট্রিমলি ডিমিনিশড হবে, ঠিক আছে। তাহলে আমার কি কি হচ্ছে না, ছবিটা না রিয়েল হচ্ছে আমার, তারপর আমার কি হচ্ছে না ইনভার্টেড হচ্ছে, মানে রিয়েল মানে সত্যি মানে রিয়েল ইমেজ হচ্ছে। আচ্ছা, তারপর আমার কি হচ্ছে, রিয়েল হচ্ছে, তারপরে ইনভার্টেড হচ্ছে, আর এক্সট্রিমলি ডিমিনিশ মানে খুবই ছোট, মানে রিয়েল মানে হচ্ছে বাস্তব ছবি, ইনভার্টেড মানে হচ্ছে উল্টানো, আর এক্সট্রিমলি ডিমিনিশড হচ্ছে যদি কোথায় থাকে, আমার ইনফিনিটিতে থাকে। এই পজিশনগুলো থেকে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমাদের বলে যে বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার বাট ফাইনাইট ডিস্টেন্স, মানে ফাইনাইট ডিস্টেন্স আছে, মানে কি একটা জানা দূরত্ব আছে, কিন্তু এই যে সেন্টার অফ কার্ভেচার এর পেছনে আমার আছে, মানে এই জায়গায় যদি বস্তুটা থাকে তখন কোথায় তৈরি হচ্ছে আমার বস্তুটার ছবি, বস্তুটার ছবি তৈরি হচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যখানে। তাহলে বস্তুটা যদি আমার সেন্টার অফ কার্ভেচারের পেছনে থাকে তাহলে ছবি কোথায় তৈরি হবে, বিটুইন ফোকাস এন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। ছবিটি কেমন হবে, রিয়েল হবে, বাস্তব হবে, ইনভার্টেড হবে, উল্টানো হবে, আর কি ডিমিনিশড হবে, ঠিক আছে। সেটি সবসময় কি হবে না ছোট হবে। আচ্ছা, যদি এইটা খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, অ্যাট সেন্টার অফ কার্ভেচার, যদি আমার বস্তুটি কি না সেন্টার অফ কার্ভেচারে থাকে, তাহলে সেন্টার অফ কার্ভেচারে যদি থাকে তাহলে কি হবে, যে সেন্টার অফ কার্ভেচারে যদি বস্তুটি থাকে তাহলে বস্তুটির ছবিও কোথায় তৈরি হবে না আমার এই সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। তাহলে বস্তুটা যদি সেন্টার অফ কার্ভেচারে থাকে তাহলে তার ছবি কোথায় তৈরি হবে, সেন্টার অফ কার্ভেচারে তৈরি হবে। আর ছবিটা কবে রিয়েল হবে, বাস্তব হবে, ইনভার্টেড হবে, উল্টানো হবে, এন্ড সেম সাইজ অ্যাজ দ্য অবজেক্ট, মানে বস্তুটার যা সাইজ আর এই ইমেজের সাইজও সেম হবে, ঠিক আছে। এরপরে যদি কোথায় রাখা হয় সব বস্তুটিকে আমার বিটুইন ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ফোকাস, এই সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যখানে যদি আমরা কোনো বস্তুকে রাখি তখন তার প্রতিচ্ছবি কোথায় তৈরি হবে না বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, মানে সেন্টার অফ কার্ভেচারের কিছুটা পেছনে তৈরি হবে। তো কোথায় হবে, বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। আর ছবিটি কেমন হবে, আমার রিয়েল হবে, ইনভার্টেড হবে, আর কি হবে না ম্যাগনিফাইড, মানে বড় হয়ে যাবে কিছুটা। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমরা যদি ফোকাসে রাখি, ঠিক আছে, কোনো বস্তুকে যদি আমরা এই ফোকাসের মধ্যে রেখে দিলাম, তাহলে ফোকাসের মধ্যে রাখলে বস্তুটার ছবি কোথায় তৈরি হবে, ইনফিনিটিতে বা অসীম দূরত্ব তৈরি হবে। আর ছবিটি কেমন হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে, আর এক্সট্রিমলি ম্যাগনিফাইড হয়ে যাবে, মানে কি প্রচন্ড বড় হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা বিটুইন পোল অ্যান্ড ফোকাস, যদি আমরা এই পোল আর ফোকাসের মধ্যখানে আমরা বস্তুটিকে রাখি তাহলে কি হবে, তাহলে এইটা ইম্পর্টেন্ট জায়গা, এইটাই একমাত্র ছবি যেটা হচ্ছে, বাকি সমস্তগুলো দেখো দর্পণের এই ধারে তৈরি হয়েছে আমার, ঠিক আছে, মানে হচ্ছে সব রিয়েল ইমেজ তৈরি হয়েছে। কিন্তু যদি বস্তুটিকে আমরা পোল আর ফোকাসের মধ্যখানে রাখি তাহলে বস্তুটি মনে হবে কোথায় না বিহাইন্ড দ্য মিরর, এর ছবি কোথায় তৈরি হবে, বিহাইন্ড দ্য মিরর বা দর্পণের পেছনে, ঠিক আছে। তাহলে ছবিটি কি হবে, ভার্চুয়াল। তাহলে অবতল দর্পণে শুধুমাত্র ভার্চুয়াল ইমেজ কোন ক্ষেত্রে তৈরি হবে, যদি আমরা বস্তুটিকে আমাদের এই ফোকাস আর পোলের মধ্যখানে রাখি সেক্ষেত্রেই আমাদের ভার্চুয়াল ছবি তৈরি হবে। বুঝতে পেরেছো? আর কি হবে, ইরেক্ট মানে বড় হয়ে যাবে ছবিটা, আর কি ইরেক্ট মানে সোজা থাকবে ছবিটা, আর হয়ে যাবে আমাদের কি ম্যাগনিফাইড বা বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের কি না ইমেজ ফরমেশন বাই কনভেক্স মিরর ফর ডিফারেন্ট পজিশন অফ অবজেক্ট। আচ্ছা, এগুলোকে আমরা কনকেভ মিরর বা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে দেখলাম। এবার কনভেক্স মিরর বা উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, দ্য অ্যাট ইনফিনিটি, দেখো আমাদের দিকে পোল ফোকাস সব তো আমার দর্পণের পেছন দিকে আছে, আর আর ছবিটা আমরা কোথায়, ছবির বস্তুটিকে আমরা কোথায় রাখবো, সবসময় দর্পণের সামনে রাখবো। তাহলে যদি ইনফিনিটিতে কোনো বস্তু থাকে তাহলে মনে রাখবে পজিশন অফ দ্য ইমেজ, ইমেজ কোথায় তৈরি হবে, অ্যাট দ্য প্রিন্সিপাল ফোকাস বিহাইন্ড দ্য মিরর, ঠিক আছে। তাহলে ছবিটি কি হবে, ভার্চুয়াল হবে, কারণ ভার্চুয়াল মানে কি কৃত্রিম বা কাল্পনিক হবে, কারণ কি না এটা মিররের পেছন দিকে তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে সেটি কি হয়ে যাবে, ভার্চুয়াল হয়ে যাবে, ইরেক্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে, এন্ড এক্সট্রিমলি ডিমিনিশ, ইরেক্ট মানে সোজা হয়ে যাবে এবং এক্সট্রিমলি ডিমিনিশ এবং খুবই ছোট হবে।
আচ্ছা, আর একটা পজিশন কি হয় না, বিটুইন ইনফাইনাইট অ্যান্ড পোল। আচ্ছা, পোল আর ইনফাইনাইটের মধ্যেখানে যদি কোনো বস্তুকে রাখি আমরা, সেক্ষেত্রে কি হবে, ছবিটা কোথায় তৈরি হবে, বিটুইন দ্য প্রিন্সিপাল ফোকাস অ্যান্ড দ্য পোল। কোথায় তৈরি হবে, বিটুইন দ্য প্রিন্সিপাল ফোকাস অ্যান্ড দ্য পোল। তাহলে প্রিন্সিপাল ফোকাস আর পোলের মধ্যেখানে এই জায়গাটাতে আমার ছবিটি তৈরি হবে। ঠিক আছে, আর এটা কি হবে, ভার্চুয়াল হবে, ইরেক্ট হবে আর ডিমিনিশ হবে। তাহলে একটা জিনিস, কি জিনিস দেখলাম আমরা, না কনভেক্স মিরর বা উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় আমার ছবিগুলো কি হচ্ছে না, ভার্চুয়াল হচ্ছে। ঠিক আছে, আর অবতল দর্পণের ক্ষেত্রে সবসময় আমার কি, না ছবিগুলো আমার রিয়েল হচ্ছে। শুধুমাত্র একটাই ক্ষেত্রে, যদি আমরা ফোকাস ও পোলের মধ্যেখানে কোনো বস্তুকে রাখি, সেই ক্ষেত্রেই আমার ছবিটি শুধুমাত্র ভার্চুয়াল হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এই রিলেটেড আর তোমাদের কোনো কোশ্চেন নেই? যদি কোশ্চেন থাকে সেটা তোমরা কমেন্ট করো, আমি তোমাদের সেখানে উত্তর দেবো। পরে প্রশ্নটা দেখবো। দেখো কি বলেছে না, কোনো বস্তুর ক্ষমতা কিলোওয়াট ও ওয়াট এ এই উভয় এককে মাপা হয়, তবে 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1 কিলোওয়াট মানে কত হয়ে যায় আমাদের, না 1000 ওয়াট। ঠিক আছে, তাহলে 1 কিলোওয়াট সমান কত ওয়াট, 1000 ওয়াট। অপশন 2 আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, 24 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, না ইন কোলয়েড, কোলয়েডের নিচের কোনটি ফোমের সঠিক উদাহরণ? ঠিক আছে, দেখো কোলয়েড তাহলে কি, এই কোলয়েড হলো এমন এক ধরনের মিশ্রণ যেখানে কি, না পদার্থের সূক্ষ্ম কণা অন্য একটি পদার্থের মধ্যে সমানভাবে ছড়িয়ে থাকে, কিন্তু পুরোপুরি দ্রবীভূত হয় না। তাহলে কোলয়েড কি, না এটা কি একটা সলিউশনও নয়, আবার কি না এটা সাসপেনশন বা অসমসত্ব কোনো মিশ্রণও নয়, এটি কি মাঝারি এক ধরনের মিশ্রণ। তাহলে কি কোলয়েড কি, না কোলয়েড হলো এমন এক ধরনের মিশ্রণ যেখানে পদার্থের সূক্ষ্ম কণা অন্য একটি পদার্থের মধ্যে সমানভাবে ছড়িয়ে থাকে, কিন্তু পুরোপুরি দ্রবীভূত হয় না। তো এটি কি না একটা সলিউশনও নয়, আবার কোনো সাসপেনশন বা অসমসত্ব মিশ্রণও নয়, এটি কি মাঝামাঝি এক ধরনের মিশ্রণ। ঠিক আছে, তো এখানে কণার আকারগুলো কেমন হয়, না কণার আকার আমার 1 থেকে 1000, ঠিক আছে, ন্যানোমিটারের মধ্যে হয়। এই কণার আকারগুলো কত হয়, 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে হয়। এগুলোকে কি না খালি চোখে আমরা দেখতে পাই না, আর এর মধ্যে কি না লাইট ফেললে বা আলো ফেললে এর মধ্যে কি হয় না, টিন্ডাল ইফেক্ট দেখা যায়। ঠিক আছে, এই কোলয়েডের মধ্যে আলো ফেললে আমাদের কি না টিন্ডাল ইফেক্ট দেখতে পাই। এই টিন্ডাল ইফেক্ট কি, না টিন্ডাল ইফেক্ট মানে হচ্ছে না এই টিন্ডাল ইফেক্ট মানে হচ্ছে এর মধ্যে আলো যদি ফেলি তাহলে আলোর গতিপথ আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো সেইটাই হচ্ছে আমাদের কি টিন্ডাল ইফেক্ট। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি হচ্ছে ফোম, ফোম হচ্ছে কি না, ফোম হলো এমন এক ধরনের কোলয়েড যেখানে কি গ্যাস আমার থাকে কিসের মধ্যে, লিকুইডের মধ্যে, গ্যাস প্লাস লিকুইড মিলিয়ে ফোম তৈরি হয়। ঠিক আছে, তো এই লিকুইড, এখানে লিকুইড আবার ফোম কত ধরনের হয়, 2 ধরনের, একটা হচ্ছে লিকুইড ফোম আর একটা হচ্ছে কি না সলিড ফোম। আচ্ছা, লিকুইড ফোমের আমার উদাহরণ কি না, শেভিং ক্রিম, দাড়ি কামানোর সময় যে ক্রিম ব্যবহার করা হয় সেগুলো কি আমাদের ফোমের উদাহরণ। বুঝতে পেরেছো? আর সলিড ফোমের উদাহরণ কি, না পিউমি স্টোন, পিউমি স্টোন এটা আমাদের কি না সলিড ফোমের উদাহরণ। ঠিক আছে, তাহলে ফোমের সঠিক উদাহরণ কোনটা হয়ে যাবে, না পিউমিস। অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখবো। দেখো বলেছে কিনা উদ্ভিদ দেহে এপিকাল মেরিসমেটিক টিস্যুর অবস্থান কোথায়? ঠিক আছে, তো এই প্রশ্নটা আমরা অ্যান্সার করার আগে প্রথমে আমরা মেরিসমেটিক টিস্যু কি সেটা সম্বন্ধে জানবো। ঠিক আছে, তারপর মেরিসমেটিক টিস্যু সম্বন্ধে জেনে তারপর আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করব। বুঝতে পেরেছো? দেখো মেরিসমেটিক টিস্যু, এই মেরিসমেটিক টিস্যু হচ্ছে কি আমাদের, না এই মেরিসমেটিক টিস্যু হলো উদ্ভিদের এমন এক ধরনের বিভাজনশীল কোষ সমষ্টি যেগুলি কিনা ক্রমাগত কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে। তাহলে মেরিসমেটিক টিস্যু আমাদের কি, না এগুলো উদ্ভিদের এমন এক ধরনের বিভাজনশীল কোষ সমষ্টি যেগুলো ক্রমাগত কোষ বিভাজনের মাধ্যমে কি করে, নতুন কোষের তৈরি করে। আর এই টিস্যুর জন্য, এই মেরিসমেটিক টিস্যুর জন্য কি হয়, না গাছের বৃদ্ধি, উচ্চতা, প্রস্থ, এইগুলো সমস্ত কি বৃদ্ধি এই মেরিসমেটিক টিস্যুর জন্যই ঘটে। ঠিক আছে, তো মেরিসমেটিক টিস্যুর কোষগুলো কেমন হয়, কোষগুলো হয় কি আমাদের ছোট ছোট হয়, আর কি হয় না এরা সমানভাবে ঘনভাবে এরা বিন্যস্ত থাকে। দেখো একটা সঙ্গে একটা অনেকগুলো কোষ একসঙ্গে রয়েছে, তাহলে কি এরা ঘনভাবে বিন্যস্ত থাকে। এদের কোষ প্রাচীর বা সেল ওয়াল এদের কি হয় না পাতলা হয়। এছাড়াও কি হয় না কোষ প্রাচীর পাতলা হয়। আচ্ছা, কোষে বড় নিউক্লিয়াস থাকে, কোষে দেখো এই যে বড় নিউক্লিয়াস রয়েছে। ঠিক আছে, আর তারপরে কি না ভ্যাকিউল খুব ছোট থাকে বা অনুপস্থিত থাকে, ভ্যাকিউল থাকে না বা অনুপস্থিত থাকে। আচ্ছা, যে অন্তঃকোষীয় ফাঁক বা ইন্টারসেলুলার স্পেস মানে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যবর্তী যে গ্যাপটা, সেই ইন্টারসেলুলার স্পেস কি হয় না নেই বললেই চলে। বুঝতে পেরেছো? আর মেরিসমেটিক টিস্যু 3 ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের কি এপিক্যাল মেরিস্টেম, একটা হচ্ছে কি ইন্টারসিলারি মেরিস্টেম, আর একটা কি আমাদের না ল্যাটারাল মেরিস্টেম। ঠিক আছে, তো এই এপিক্যাল আমাদের মেরিস্টেম যেটা রয়েছে, সেই এপিক্যাল মেরিস্টেম এগুলো আমাদের কোথায় পাওয়া যায় মেনলি, এপিক্যাল মেরিস্টেম আমাদের মূল ও কাণ্ডর, এই যে মূল ও কাণ্ডের কিনা অগ্রভাগে, মূল ও কাণ্ডের কোথায় থাকে না অগ্রভাগে আমাদের এই এপিক্যাল মেরিস্টেম থাকে।
ঠিক আছে। আর এই এপিক্যাল মেরিস্টেম এর কাজ কি, না এটি হচ্ছে গাছের দৈর্ঘ্য বৃদ্ধি করে, ঠিক আছে, নতুন ফুল পাতা ডাল তৈরি করে, ঠিক আছে। তো এপিক্যাল মেরিস্টেমকে আমরা কি বলি, না এটা হচ্ছে প্রাইমারি গ্রোথ অফ প্ল্যান্ট, ঠিক আছে। তো প্রাইমারি গ্রোথ অফ প্ল্যান্ট, তারপরে আমার কি আছে, না ইন্টারসিলারি মেরিস্টেম, ঠিক আছে। ইন্টারসিলারি মেরিস্টেম আমাদের কি করে, না এরা হচ্ছে নোড, এই যে নোড নোড বা হচ্ছে কি না যে গাছের যে গাঁট বা নোড এর মধ্যে কি এর বৃদ্ধি করে, ঠিক আছে। তারপরে কি করে না এদের হচ্ছে পাতা, ঠিক আছে, ও কাণ্ডের মধ্যবর্তী অংশে থাকে। বিশেষ করে ঘাস জাতীয় উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটায় হচ্ছে ইন্টারসিলিয়ারি মেরিস্টেম। বুঝতে পেরেছো, কোনো জায়গা কেটে গেলে গাছের সেই জায়গা থেকে আবার দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে কে, না আমার ইন্টারসিলিয়ারি মেরিস্টেম। আচ্ছা, এরপর আমাদের ল্যাটারাল মেরিস্টেম আছে। ল্যাটারাল মেরিস্টেম কি করে, না এগুলো হচ্ছে আমাদের কাণ্ড ও মূলের পাশ বরাবর থাকে। আর এগুলো কি গাছের প্রস্থ বা মোটা হওয়া, গাছের এই যে গুঁড়িটা রয়েছে এটাকে আমাদের মোটা হওয়া, এটা কি করে আমাদের ল্যাটারাল মেরিস্টেম করে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, না উদ্ভিদ দেহে এপিক্যাল মেরিস্টেম টিস্যুর অবস্থান কোথায়। তাহলে এপিক্যাল মেরিস্টেম কোথায় থাকে, এপিক্যাল মেরিস্টেম থাকে আমাদের এই যে কাণ্ডের অগ্রভাগে আর মূলের অগ্রভাগে আমাদের থাকে এপিক্যাল মেরিস্টেম, ঠিক আছে। তাহলে কি অ্যাট দ্য গ্রোয়িং টিপস অফ দ্য স্টিম অ্যান্ড রুটস, মানে কাণ্ড ও মূলের অগ্রভাগে থাকে। অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, না অল্প পরিমাণ কপার অক্সাইড যুক্ত বিকারে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কোন যৌগ তৈরি হয়। দেখো আমরা কি জানি, না অ্যাসিড প্লাস বেস, মানে হচ্ছে অ্যাসিড আর ক্ষার যদি আমাদের বিক্রিয়া করে তাহলে কি তৈরি হয়, তাহলে আমাদের কি তৈরি হয় তোমরা জানো, কি তৈরি হয় আমাদের, না সল্ট বা লবণ প্লাস জল বা ওয়াটার, সল্ট প্লাস ওয়াটার তৈরি হয়, ঠিক আছে। আর আমাদের এখানে কি সিইও কপার অক্সাইড যুক্ত বিকার, কপার অক্সাইড মানে সিইও, কপার অক্সাইড যুক্ত বিকার, এটা কি না আমাদের অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে। অ্যাসিড কি এখানে, না ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে HCl প্লাস আমাদের এখানে কি না সিইও, এগুলো আমাদের বিক্রিয়া করে কি তৈরি করছে, না এগুলো আমাদের বিক্রিয়া করে তৈরি করছে CuCl2 প্লাস H2O, ঠিক আছে। তাহলে CuCl2 আমাদের কি, না CuCl2 আমাদের হচ্ছে এই যে কপার 2 ক্লোরাইড, তাহলে অপশন 2 আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 32 নম্বর প্রশ্নটা কি বলেছে আমাদের, বলেছে কি না কিউ আধানকে কে বিভব পার্থক্যযুক্ত দুটি বিন্দুর মধ্যে সরাতে যে কাজ করতে হয়, ঠিক আছে। তো এই কাজ বা হচ্ছে ওয়ার্ক ডান বাই ইলেকট্রিসিটি, ওয়ার্ক ডান বাই ইলেকট্রিসিটি রয়েছে। তো এটি করতে গেলে আমাদের সূত্রটা কি, না ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, ঠিক আছে। এখানে কিউ হচ্ছে আমাদের কি, না চার্জ, আর আচ্ছা আমাদের এখানে কি, না ভি সমান কি আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টেজ আমরা বলি, ঠিক আছে। তো ওই ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের এটা হয়ে যায়, ঠিক আছে। আমাদের এখানে বলছে আধান বা চার্জ আমাদের কি বলেছে কিউ, ঠিক আছে। তো আমাদের এখানে কিউ সমান কি বলে দিয়েছে, প্লাস কিউ, আর প্লাস কিউ, আর আমাদের এখানে কি বিভব পার্থক্য কে বলে দিয়েছে, মানে ভি সমান কি বলে দিয়েছে কে। তাহলে আমাদের এখানে ডাব্লিউ সমান কি হয়ে যাবে, কিউ ইন্টু কে সমান কিউ কে, ঠিক আছে। তাহলে অপশন 1 রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এছাড়াও আমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টারের আরো কিছু কিছু আমাদের সূত্র আছে যেখান থেকে কি না তোমাদের পরীক্ষায় প্রশ্ন অনেক আসে, তো সেইগুলোকে আমরা জেনে নেবো। সেই প্রশ্নগুলো আমাদের কি কি না দেখো, যে চার্জ CHARG, চার্জের যে ফর্মুলাটা আছে, এই চার্জের ফর্মুলা কিউ সমান কি, না আই ইন্টু টি, মানে কি না কতক্ষণ ধরে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে কত টাইম ধরে, সেটি হচ্ছে আমাদের কিউ সমান হচ্ছে আইটি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আছে, না এরপর আমাদের ফর্মুলা আছে, এখান থেকে আছে ভি, আছে ভি ভোল্টেজ সমান কি আমাদের, না ডাব্লিউ বাই কিউ, ওয়ার্ক ডান বাই চার্জ, ঠিক আছে। আচ্ছা, ওহমের সূত্রটা কি আছে আমাদের, ওহমের সূত্র কি, না ভি সমান আই আর, ঠিক আছে। আর আমরা কি জানি, ভি সমান আই আর আই সমান কি জানি আমরা, উম আর আর সমান কি জানি আমরা, আর সমান ভি আই জানি, আবার আমরা আর সমান কি জানি, ভি আই। তাহলে এখানে আমরা যদি এখানে বসিয়ে দিই সূত্রটা, তাহলে আই ইন্টু ভি আই সমান হচ্ছে কি যাবে, সরি না এটি হবে না, যেটি ছাড়ো। আচ্ছা, তাহলে ভি সমান আমাদের আই আর এলো, ঠিক আছে। এরপর আমাদের রেজিস্ট্যান্স আর সম্বন্ধে আর একটা কি সূত্র আছে, আর সমান রো এল বাই এ, সেখানে রো হচ্ছে আমাদের কি রেজিস্টিভিটি, আর এল হচ্ছে আমাদের কন্ডাক্টরের লেন্থ, আর এ হচ্ছে আমাদের কি ক্রস সেকশন এরিয়া। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের পাওয়ার সমান কি সূত্রটা আছে, পাওয়ার সমান হচ্ছে ভি ইন্টু আই, ঠিক আছে। আচ্ছা, ভি সমান আমরা কি জানি, ভি সমান আবার জানি আমরা আই আর সমান আই আর ইন্টু আই সমান হচ্ছে আমাদের আই স্কোয়ার আর,
ঠিক আছে, তাহলে পি সমান আই স্কোয়ার আর পি সমান ভি আই, এই দুটো সূত্র আমরা জানি। বুঝতে পেরেছো? আচ্ছা, রেজিস্ট্যান্স যদি আমাদের সিরিজে থাকে, রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্টের সূত্র কি হয়ে যায় না আর ওয়ান প্লাস আর টু, এরকম ডট ডট ভাবে চলতে থাকবে। আচ্ছা, রেজিস্ট্যান্স যদি আমাদের প্যারালাল থাকে, ঠিক আছে, রেজিস্ট্যান্স যদি আমাদের প্যারালাল বা সমান্তরাল ভাবে থাকে, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের ওয়ান বাই আর ইকুইভ্যালেন্টের সূত্র কি না ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এরকম ভাবে করতে করতে ওয়ান বাই আর এন পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো এগুলো ছিল আমাদের ইম্পর্টেন্ট সূত্রগুলো ইলেকট্রিসিটি চ্যাপ্টারের। বুঝতে পেরেছো? তো এবার আমরা পরের প্রশ্নতে দেখবো। দেখো, আমাদের এই 37 নাম্বার প্রশ্নটা কি আছে, 37 নাম্বার প্রশ্নটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি না মেটাবলিক অ্যাক্টিভিটিস দ্যাট জেনারেট নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল ইন হিউম্যান বিং আর রিমুভড বাই, মানে কি মানুষের দেহে বিপাক ক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ কোন তন্ত্র অপসারণ করে? কোন তন্ত্র অপসারণ করে না দ্য এক্সক্রিয়েটরি সিস্টেম বা নিষ্কাশন তন্ত্র। অপশন 2 আমাদের রাইট আনসার হয়ে যাবে। কিন্তু কি না এইখানে আমাদের রক্তবাহী তন্ত্র, নিষ্কাশন তন্ত্র, সংবহন তন্ত্র, শ্বাসতন্ত্র, এইগুলো না কি খুব কনফিউজিং, বা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হিসাবে করতে গেলে আমরা বুঝতে পারি না ঠিকঠাক। তো আমি এই ভিডিওতে এইখানে আমি তোমাদেরকে এইগুলো সম্বন্ধে, আমাদের রক্তবাহী তন্ত্র, নিষ্কাশন তন্ত্র, সংবহন তন্ত্র, শ্বাসতন্ত্র সম্বন্ধে ডিটেলস একদম আলোচনা করবো, যাতে এই রিলেটেড তোমাদের কোশ্চেন এলে, যে কোনো কোশ্চেন এলে সেই সমস্ত কোশ্চেনে তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো এখানটা তোমরা ভালোভাবে দেখো। ঠিক আছে, তো প্রথমে দেখো আমাদের কি আছে না রক্তবাহী তন্ত্র, ভ্যাসকুলার সিস্টেম। এখানের মূল কাজ কি এটি না পদার্থের পরিবহন করা। ঠিক আছে, আর রক্তবহন তন্ত্র গঠিত হয় কি নিয়ে না ধমনী, শিরা আর কৌশিকী দ্বারা। ঠিক আছে, কৌশিকী বা হচ্ছে আমাদের ক্যাপিলারি দ্বারা। ঠিক আছে, ক্যাপিলারি মানে সরু সরু যে জালি, সেই জালির মতন, ঠিক আছে, শিরাগুলো দিয়ে সেগুলো দ্বারা। আচ্ছা, ধমনী, তারপর আমাদের কি না শিরা রক্ত শিরা রক্ত বহন করে কোথায় না শরীর থেকে হৃৎপিণ্ডে। তাহলে আমাদের শরীর থেকে হৃৎপিণ্ডে রক্তকে নিয়ে যাচ্ছে না এই শিরা। আর এই শিরা কি নিয়ে যায় আমাদের না অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সিও টু যুক্ত রক্ত নিয়ে যায়। ঠিক আছে, এই শিরা। আর আমাদের সব থেকে ছোট রক্তনালী কি না কৌশিকী রক্তনালী বা ক্যাপিলারি। আচ্ছা, ধমনীর দেওয়াল কি হয় পুরু ও স্থিতিস্থাপক হয়। শিরায় থাকে কি ভাল্ব কোথায় থাকে শিরায়। আচ্ছা, রক্তের যে তরল অংশটা আছে সেটিকে আমরা কি বলি প্লাজমা বলি। আচ্ছা, আরবিসি বা রেড ব্লাড সেলে থাকে আমাদের কি না হিমোগ্লোবিন কোথায় থাকে রেড ব্লাড সেলে। আর ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলের কাজ কি না রোগ প্রতিরোধ করা। ঠিক আছে, আচ্ছা, প্লেটলেটের কাজ কি? প্লেটলেট হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধা। ঠিক আছে, প্লেটের কাজ কি রক্ত জমাট বাঁধা। আর পালমোনারি আর্টারি এর হচ্ছে কোন রক্ত বহন করে না অক্সিজেন শূন্য বা কার্বন ডাইঅক্সাইড CO2 যুক্ত। আর পালমোনারি ভেন আমাদের কোন রক্ত বহন করে না অক্সিজেন যুক্ত। বুঝতে পেরেছো? আর রক্তের পিএইচ কত হয় না 7.4 হয়। আচ্ছা, এরপর আমাদের কি আছে নিষ্কাশন তন্ত্র বা এক্সক্রিয়েটরি সিস্টেম। তো এক্সক্রিয়েটরি সিস্টেমের মূল কাজ কি না নাইট্রোজেন যুক্ত বজ্র অপসারণ করা। তাহলে এক্সক্রিয়েটরি সিস্টেমের কাজ কি না নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থের অপসারণ করা। আর এর প্রধান অঙ্গ কি না প্রধান অঙ্গ হচ্ছে আমাদের এই কিডনি। ঠিক আছে, প্রধান অঙ্গ আমাদের কি না আছে আমাদের কিডনি। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এরপর আমাদের কি না কিডনিতে এই কিভাবে আমাদের এই হিউম্যান ইউরিনারি সিস্টেম, ইউরিন আমাদের আমাদের হচ্ছে মূত্র, সেটি কিভাবে তৈরি হয় সেটিকে আমরা দেখব। দেখো, প্রথমে আমরা কি করছি না খাদ্য গ্রহণ করছি। সেই খাদ্য গ্রহণের পরে সেই খাদ্য কোথায় যাচ্ছে আমাদের সেল বা কোষে যাচ্ছে। সেই কোষে বিপাক ক্রিয়া বা মেটাবলিজম হয়ে সেখানে কি হচ্ছে আমাদের প্রোটিন ভাঙছে। সেই প্রোটিন ভেঙে কি তৈরি হচ্ছে না অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ঠিক আছে, আমাদের কি তৈরি হচ্ছে না অ্যামোনিয়া। সেই অ্যামোনিয়া তারপর আবার কোথায় যাচ্ছে না অ্যামোনিয়া যাচ্ছে হচ্ছে আমার না লিভারে। এই লিভার আমাদের অ্যামোনিয়াকে কি তৈরি করে দিচ্ছে শেষে অ্যামোনিয়াকে ভেঙে কি তৈরি করছে লিভার ইউরিয়া তৈরি করছে। সেই ইউরিয়াটা কি করছে আমাদের রক্তে মিশছে। রক্তে মিশে আমাদের রেনিয়াল আর্টারি, ঠিক আছে, রেনিয়াল আর্টারির মাধ্যমে কোথায় আসছে না এটা রেনিয়াল আর্টারির মাধ্যমে আমাদের কিডনিতে পৌঁছাচ্ছে, যে আমাদের কিডনিতে পৌঁছাচ্ছে। তারপরে কি কিডনির মধ্যে কি কিডনির মধ্যে আমাদের কি আছে না নেফ্রন থাকে। সেই কিডনির মধ্যে নেফ্রনে আমাদের আসছে। সেই নেফ্রনে আসার পরে কি করছে না কোথায় আছে না রেনিয়াল আর্টারির মধ্যে আসছে। বুঝতে পেরেছো? রেনিয়াল আর্টারির মধ্যে এসে আমাদের কি তৈরি করছে না বাউম্যান্স ক্যাপসুল। এই যে বাউম্যান্স ক্যাপসুলে যাচ্ছে। ঠিক আছে, বাউম্যান্স ক্যাপসুলে যাওয়ার পর সেখান থেকে গ্লোমেরুলাসে যাচ্ছে। ঠিক আছে, তারপরে গ্লোমেরুলাসে কি হচ্ছে আমাদের ফিল্টারেশন হচ্ছে। গ্লোমেরুলাসে কি হচ্ছে ফিল্টারেশন বা প্রাথমিক মূত্র তৈরি হচ্ছে আমাদের কোথায় না গ্লোমেরুলাসে। ঠিক আছে, আচ্ছা, গ্লোমেরুলাসে আসার পরে আমাদের কোথায় আসছে না আমার এই যে এখানে আসছে। এখানে আমাদের কি না প্রক্সিমাল টিউব থেকে কোথায় আসছে আমার এই লুপ অফ হেনলেতে আসছে। লুপ অফ হেনলেতে আসার পরে আমাদের ডিস্টিল টিউবে যাচ্ছে, এই যে আমাদের ডিস্টিল টিউব।
তারপরে ডিস্টিল টিউবে আমাদের কি হচ্ছে না, এখানে দরকারি আমাদের জল, গ্লুকোজ, ঠিক আছে, তারপরে লবণ, এগুলো কি রক্তে ফিরে যায়, আর বর্জ্য পদার্থ রয়ে যায়। সেই বর্জ্য পদার্থ আমাদের কোথায় আসে না, আমাদের এই কালেক্টিং ডাক্টে আসে। ঠিক আছে, তো কালেক্টিং ডাক্টে রক্ত আসার পর তারপর সেটা আমাদের কি হয় না, কালেক্টিং ডাক্ট থেকে রেনিয়াল পেলভিসে যায়। ঠিক আছে, রেনিয়াল পেলভিসে যাওয়ার পরে আমাদের কোথায় আসে তারপরে না, আমাদের রেনিয়াল পেলভিস থেকে ইউটেরাস, এই যে ইউরেথ্রা, ইউরেটার থেকে আসছে আমাদের ইউরিনারি ব্লাডারে আসছে। তারপরে ব্লাডারে আসার পরে আমাদের স্নায়ুবিক সংকেত যখন আসছে, মস্তিষ্ক যখন বলছে হ্যাঁ এবার বাথরুম করো, তখন আমরা কি করছি, মূত্র নির্গমন করছি কিসের মাধ্যমে না, ইউরেথ্রার মাধ্যমে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের কি না, মানুষের প্রধান নিষ্কাশন অঙ্গ কি, কিডনি। কিডনির কার্যকরী একক কি, নেফ্রন। নেফ্রনের অংশ কি, বাউম্যানস ক্যাপসুল আর গ্লোমেরুলাস। ইউরিয়া তৈরি হয় কোথায়, লিভারে। আচ্ছা, ইউরিয়া নির্গত হয় কোথায়, মূত্রের মাধ্যমে। স্বাভাবিক মূত্রের রং কেমন হয়, হালকা হলুদ হয়। আর এডিএইচ হরমোন কি নিয়ন্ত্রণ করে না, জলের পুনঃশ্বসন নিয়ন্ত্রণ করে। আর বেশি জল পান করলে মূত্র কেমন হয়, পাতলা হয়। আর কম জল পান করলে মূত্র কেমন হয়, ঘন হয়। আর ডায়ালিসিস ব্যবহার কোথায় না, কিডনির বিকল হলে বা কিডনি খারাপ হলে আমরা ডায়ালিসিস ব্যবহার করি। বুঝতে পেরেছো? এরপর আমাদের আছে কি না, সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র। এর মূল অঙ্গ কি, হৃৎপিণ্ড। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের কি কাজ হয়। আচ্ছা, এখানে আমাদের কি হচ্ছে দেখো, সার্কুলেটরি সিস্টেমে প্রথমে কি না, আমাদের শরীরের কোষ থেকে আমাদের কি না কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত কি হচ্ছে, রক্ত, কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্তে মিশছে। তারপর সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত গোটা বডি থেকে কোথায় আসছে, আমার সুপোরিয়ার ভেনা কভার মাধ্যমে কোথায় আসছে, সেটি আমাদের না, সেইটা আমাদের আসছে হচ্ছে আর্টেরিয়াম, রাইট আর্টেরিয়ামে। ঠিক আছে, তো আমাদের কোথায় আসছে, রাইট আর্টেরিয়াম বা এখানে আসছে। তো রাইট আর্টেরিয়ামে আসার পরে সেইটি আমাদের কি না, এই যে এখানে দেখো ট্রাইক্যাপসিড ভালভ রয়েছে। এই ট্রাইক্যাপসিড ভালভ দিয়ে কোথায় আসছে আমাদের, এই রাইট ভেন্ট্রিকুলারে। ঠিক আছে, তারপরে রাইট ভেন্ট্রিকুলারে আসার পরে তারপরে কি হচ্ছে আমাদের এখানে না, রাইট ভেন্ট্রিকালের এখানে তারপর আমাদের পালমোনারি ভেন, তারপর আমাদের এখানে কি আছে না, পালমোনারি ভেন দিয়ে, তারপরে এই যে পালমোনারি ভেন দিয়ে, পালমোনারি ভেন দিয়ে কোথায় চলে যাচ্ছে আমার না, এটি আমাদের চলে যাচ্ছে কি, সরি, এটা আমাদের হচ্ছে তারপরে কি না, পালমোনারি ভেন থেকে কোথায় চলে যাচ্ছে, আমাদের লাংসে চলে যাচ্ছে। ঠিক আছে, তো লাংসে যাওয়ার পরে আবার কি হচ্ছে, সেখান থেকে লাংসে গিয়ে আমাদের গ্যাসের বিনিময় হচ্ছে। গ্যাসের বিনিময় হয়ে সেখানে আমাদের কি না, অক্সিজেন যুক্ত হচ্ছে সেই রক্তের সঙ্গে। অক্সিজেন যুক্ত হওয়ার পরে সেটা কোথায় আসছে, আমার পালমোনারি ভেনে। তারপরে কি পালমোনারি ভেন, এখান থেকে পালমোনারি ভেন আছে, সেই পালমোনারি ভেন থেকে আমার কোথায় আসছে না, আমার এই হচ্ছে লেফট আর্টেরিয়ামে আসছে। লেফট আর্টেরিয়াম থেকে আমাদের আবার কোথায় আসছে না, এই হচ্ছে রাইট ভেন্ট্রিকেলে, লেফট ভেন্ট্রিকেলে আসছে। কোথায় আসছে আমাদের না, আমাদের হচ্ছে লেফট ভেন্ট্রিকেল আসছে। লেফট ভেন্ট্রিকেল থেকে এই অরোটার মাধ্যমে তারপর আমাদের কি না, ধমনীতে যাচ্ছে। ধমনী থেকে ক্যাপিলারিতে গিয়ে গোটা শরীরে আমাদের ছড়িয়ে পড়ছে কি, অক্সিজেন যুক্ত রক্ত। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি, মানুষের হৃৎপিণ্ড কটি কক্ষ থাকে, 4টি কক্ষ থাকে। উপরের কক্ষটি কি না, অলিন্দ বা আট্রিয়াম। তারপর নিচের কক্ষটি কি আমাদের নিলয় বা ভেন্ট্রিকেল। ঠিক আছে, মানুষের রক্ত সঞ্চালন কেমন ধরনের, ডবল সার্কুলেশন। ডবল সার্কুলেশন মানে কি, এখানে আমাদের হার্ট হচ্ছে আমাদের দুবার আসে। হার্ট আমাদের দুবার আসছে। কোথায় কোথায় আসছে না, একবার আসছে আমাদের কি না, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত একবার হার্টে আসছে আমাদের। তারপর হার্ট থেকে সেটি কোথায় চলে যাচ্ছে, আমাদের লাংসে। তারপর আবার লাংস থেকে আমাদের কি না, অক্সিজেন যুক্ত ব্লাড আসছে, আবার কোথায় আসছে, হার্টে। হার্ট থেকে যে হার্ট থেকে তারপর আবার কোথায় চলে যাচ্ছে, বডিতে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের হার্টকে এখানে দেখো দুবার আসছে, সেই দুবার আসার জন্য সেটিকে আমরা কি বলি, ডবল সার্কুলেশন। তাহলে মানুষের রক্ত সঞ্চালন কেমন না, ডবল সার্কুলেশন। ঠিক আছে। আচ্ছা, এসএ নোট কি আমাদের না, ন্যাচারাল স্পেস মেকার। আর স্বাভাবিক হৃদস্পন্দন কত হয় না, 72 বার মিনিটে হয় এটি গড়ে। আচ্ছা, ডান দিকের হৃৎপিণ্ড বহন করে কি না, অক্সিজেন শূন্য রক্ত বা CO2 যুক্ত রক্ত। আর বাম দিক বহন করে কি না, অক্সিজেন যুক্ত রক্ত। ঠিক আছে, সব থেকে বড় ধমনী আমাদের কি না, অরোটা। ঠিক আছে, এরপর আমাদের কি আসে না, শ্বাসযন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, এই রেসপিরেটরি সিস্টেমের আমাদের মূল কাজ কি না, গ্যাসের বিনিময় করা। ঠিক আছে, গ্যাসের বিনিময় করা কার কাজ, আমাদের শ্বাসযন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের মূল কাজ। ঠিক আছে, তো এইখানে কি হয় আমাদের দেখবো, এখানে আমাদের মেনলি কি হয় না, আমরা কি নাক দিয়ে শ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাই তো। তো আমাদের নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিলে সেটা আমাদের কোথায় আসছে, যে নাসাল ক্যাভিটিতে আসছে। নাসাল ক্যাভিটি থেকে সেই এখানে হচ্ছে নাসাল ক্যাভিটি থেকে আমাদের কি হচ্ছে না, এই নাসাল ক্যাভিটি আমাদের কি করছে না, সেই হাওয়া আমরা নিচ্ছি বা বাতাস নিচ্ছি, তার মধ্যে কিনা ধুলো যেগুলো আছে সেগুলো কি নাকের মধ্যেই রয়ে যাচ্ছে। আর তারপরে কি করছে না, সেই হাওয়াটিকে কিছুটা গরম করছে। গরম করে তারপরে সেই হাওয়াটা কোথায় আসছে, ফেরিংসে। ঠিক আছে, তার ফেরিংসে আসার পর সেটা কোথায় যাচ্ছে আমাদের না, লেরিক্সে।
ঠিক আছে? তো এই যে লেরিংসে যাচ্ছে এখানে, এই লেরিংস আছে এটিকে আমাদের কি বলি শ্বাসযন্ত্র। এখান দিয়ে আমরা হচ্ছে আওয়াজ বের করি। তারপরে সেখান থেকে কোথায় আসছে আমাদের, এখান থেকে আসছে আমাদের কোথায়, ওই লেরিংস থেকে আসছে আমাদের ট্র্যাকিয়াতে। ঠিক আছে? কোথায় আসছে আমাদের ট্র্যাকিয়াতে, এই যে ট্র্যাকিয়া। তারপরে ট্র্যাকিয়া থেকে সেই রক্ত কোথায় যাচ্ছে, ট্র্যাকিয়া থেকে আমাদের শ্বাসনালী, ট্র্যাকিয়া হচ্ছে আমাদের শ্বাসনালী। ঠিক আছে? তো সেই ট্র্যাকিয়া থেকে যাচ্ছে হচ্ছে ব্রঙ্কি, এই যে সরু সরু যে ভাগগুলো রয়েছে এখান থেকে আমাদের ব্রঙ্কি, ব্রঙ্কি থেকে হচ্ছে আমাদের কোথায় যাচ্ছে না অ্যালভিওলাই, ব্রঙ্কি থেকে কোথায় যাচ্ছে আমাদের না অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইতে কি হচ্ছে না রক্ত এখানে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন শরীরের কোষে পৌঁছয়, আর কোষে শক্তি উৎপন্ন হয়, কোষে শক্তি উৎপন্ন হয়ে তারপর আবার যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তে মেশে সেই রক্ত আবার কোথায় আসে অ্যালভিওলাই আসছে সেম পদ্ধতিতে। তারপরে অ্যালভিওলাই থেকে আবার রক্ত কোথায় যায়, অ্যালভিওলাই থেকে আবার যায় ব্রঙ্কি। ঠিক আছে? ব্রঙ্কি থেকে হচ্ছে কোথায় যায় ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে আবার যাচ্ছে আমার ল্যারিংস, ল্যারিংস থেকে আবার কোথায় যাচ্ছে আমার ন্যাসল ক্যাভিটি দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, ইন্সপিরেশন। তারপরে হচ্ছে আবার শ্বাস নেওয়ার সময় যে শ্বাস যখন নিচ্ছি তখন আমাদের কি হচ্ছে না রিবস এন্ড যে আমাদের স্টার্নাম, এই রিবস এন্ড স্টার্নাম যে হাড়গুলো রয়েছে কি বাইরের দিকে কিছুটা বেরিয়ে যাচ্ছে, আর নেওয়ার যখন ছাড়ছি তখন কি না এটা ভেতর দিকে আমাদের ঢুকে যাচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন কি না শ্বাসযন্ত্রের তাহলে ক্ষুদ্র একক কি না অ্যালভিওলাই। আচ্ছা, গ্যাসের বিনিময় হয় কোথায় না অ্যালভিওলাইতে। শ্বাস নেওয়ার সময় ডায়াফ্রাম কি হয় নিচের দিকে নামে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। আর শ্বাস ছাড়ার সময় ডায়াফ্রাম কি হয় না উপর দিকে ওঠে। আর অক্সিজেন বহন করে কে না হিমোগ্লোবিন, কার্বন ডাইঅক্সাইড বহন করে কে না প্লাজমা। আর শ্বাস প্রশ্বাস একটি কি জারণ প্রক্রিয়া। আর বেশি ব্যায়াম শ্বাসের হার কি হয় না বাড়ে। আর মানুষের ফুসফুসের সংখ্যা কটি না দুটি। বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের প্রশ্ন আমাদের কি সেটা দেখবো। দেখো, এখানে আমাদের কি বলেছে না, এইখানে বলেছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটি আমাদের কারেক্ট সেটি আমাদের জানতে চেয়েছে। কি না টেস্টোস্টেরন বয়স সন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তন ঘটায়, হ্যাঁ এটি ঠিক, অপশন 1। তারপর কি প্রোজেস্টেরন ব্রিংস চেঞ্জ ইন অ্যাপিয়ার্স টু সিন ইন বয়েজ এট দ্য টাইম অফ পিউবার্টি, প্রোজেস্টেরন বয়স সন্ধিকালে ছেলেদের শরীরে পরিবর্তন ঘটে না, এটি ভুল। এটি ভুল কেন না প্রোজেস্টেরন কি এটি একটা আমাদের কি নারী হরমোন, এটি কি না আমাদের ডিম্বাশয়ে থাকে, আর এটি কি মেয়েদের গর্ভধারণ ও ঋতুচক্র এর ভূমিকা থাকে। ঠিক আছে? তাহলে এটি আমাদের ভুল, তাহলে আমাদের শুধুমাত্র অপশন এ ঠিক। কারণ কি না টেস্টোস্টেরন কি হয় না বয়স সন্ধিকালে এটি একটি পুরুষ হরমোন, আর এটি তৈরি হয় কোথায় আমাদের অন্ডকোষে বা টেস্টিসে। আর এটি কি পিউবার্টি বা বয়স সন্ধিকালে এই আমাদের টেস্টোস্টেরন কি কি পরিবর্তন আনে না আমাদের গোপ দাঁড়িয়ে ওঠা, তারপরে কি কণ্ঠস্বর আমাদের হচ্ছে কি না ভেঙে যাওয়া, তারপরে হচ্ছে কাঁধ চওড়া হওয়া, পেশি বৃদ্ধি হওয়া, এগুলো কে করে না আমাদের টেস্টোস্টেরন করে। তাহলে অপশন এ আমাদের রাইট আনসার। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি বলেছে না স্টেটমেন্ট এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, তাহলে অপশন 4 আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে? টেস্টোস্টেরন কি করে প্রাইমারি প্রডিউসার ইন দ্য টেস্টিসে তৈরি হয়। তারপরে কি অলসো প্রডিউস ইন স্মলার অ্যামাউন্ট ইন দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আচ্ছা, ফাংশন কি ডেভেলপমেন্ট অফ মেল রিপ্রোডাক্টিভ টিস্যু, প্রমোট মাসেলস মাস অ্যান্ড দ্য স্ট্রেংথ, এফেক্ট কি না লিবিডো অ্যান্ড সেক্সুয়াল ফাংশনস। তারপরে কি হয় না এটিকে না ইনফ্লুয়েন্স বোন ডেন্সিটি অ্যান্ড রেড ব্লাড সেল প্রোডাকশন। ঠিক আছে? আর মেল নর্মাল লেভেল কত মেল মানুষদের ক্ষেত্রে 300 থেকে কিনা 1000 এনজি পার ডিএল থাকে। ঠিক আছে? আর প্রজেস্টেরন কি না হচ্ছে এটা কি না প্রাইমারি প্রডিউসার অফ দ্য ওভারিজ, ওভারিজ আমাদের তৈরি হয় এটি। আর অলসো প্রডিউস ইন স্মলার অ্যামাউন্ট ইন দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডস অ্যান্ড ডিউরিং দ্য প্রেগনেন্সি বাই দ্য প্লেসেন্টা। ঠিক আছে? ফাংশনস কি রেগুলেট মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র ঠিক রাখে। ঠিক আছে? প্রিপেয়ার দ্য ইউটেরাস ফর প্রেগনেন্সি, ইউটেরাসকে প্রেগনেন্সির জন্য কি প্রসারিত করে। এছাড়া কি না মেনটেন দ্য আর্লি স্টেজ অফ প্রেগনেন্সি, সাপোর্টস ফেটাল ডেভেলপমেন্ট, এফেক্টস মুড অ্যান্ড বডি টেম্পারেচার। বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের প্রশ্নটা আমাদের কি বলেছে নাকি পদার্থের কণাগুলো ক্রমাগত চলমান থাকে, তার কারণ কি না পদার্থের কণাগুলো দেখো সবসময় কি চলতে থাকে, কারণ কি তাদের মধ্যে গতিশক্তি থাকে বা কাইনেটিক এনার্জি থাকে। কি অপশন 3 রাইট আনসার, তার মধ্যে কি কাইনেটিক এনার্জি গতিশক্তি থাকে। আর এখানে তাপমাত্রা যত বেশি হবে তত কি হবে না এই কণার গতি তত বেশি হবে, আর চলাচল কি হয়ে যাবে তত দ্রুত হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 52 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না কার্বন দ্বারা গঠিত সব থেকে সরল যৌগ বা জ্বালানি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কি না আমাদের মিথেন, অপশন 2 রাইট আনসার হয়ে যাবে। কি না কার্বনের সব থেকে সরল যৌগ কি মিথেন, এর সংকেত কি না CH4। কার্বন তার কি না কার্বনের যোজ্যতা কত হয়, কার্বনের যোজ্যতা 4, মানে হচ্ছে 4টে হাত আছে, এই 4টে হাতে কি না হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে? তাই এই জন্য কি বলছে CH4, এটি আমাদের কি সব থেকে সরল যৌগ, আর এটি কি সব ব্যাপকভাবে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, 53 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না ফুলের স্ত্রী জননাঙ্গে ফিত নিচের অংশটি কি, নিচের অংশটিকে আমরা কি বলি ডিম্বাশয়। ঠিক আছে? তারপর মাঝের লম্বা অংশটি যেটি থাকে সেই মাঝের লম্বা অংশটিকে আমরা কি বলি না
দেখো ছবি থেকে আমরা দেখে নিই, নিচের মোটা অংশটা কি ওভারি বা ডিম্বাশয়, তারপরে হচ্ছে কি স্টাইল, তারপরে হচ্ছে কি আসে আমাদের স্টিগমা আসে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কি বলেছে না ইন ফিমেল দ্য মিডিল ইলংগেটেড পার্ট, আচ্ছা বটম পার্ট হচ্ছে কি আমাদের না ওভারি, আর তারপরে পারে স্টাইল, অপশন 2 আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 55 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, 55 নম্বর প্রশ্নটা বলেছে কার্বন যৌগের প্রকৃতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল সেটি আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তো কার্বন যৌগ সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি আমাদের ভুল, দেখো বলেছে কি না কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে, কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে, কারণ কি কার্বন তার বিভিন্ন কম্পাউন্ডের সঙ্গে কার্বন কি না কার্বনের সঙ্গে যে মানে চেন তৈরি করতে পারে, ঠিক আছে, লং চেন তৈরি করতে পারে, এগুলো কি তাদের ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, আর তারপরে কি তারপরটি কি বলেছে দ্বৈত বা দ্বৈত বন্ধনযুক্ত যৌগ অসম্পৃক্ত, মানে কি কার্বন ডবল ও ট্রিপল বন্ড যে যৌগগুলো তৈরি করে সেগুলো কি আনস্যাচুরেটেড কম্পাউন্ড হয়, এটিও আমাদের ঠিক। তারপরে কি বলেছে কার্বন যৌগ কেবল অক্সিজেনের সাথে গঠিত হয়, না এটি আমাদের ভুল, কার্বন অনেক যৌগের সঙ্গে গঠিত হয়। ঠিক আছে, অনেক কম্পাউন্ডের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, এটি আমাদের ভুল। 4 নাম্বারটি কি বলেছে কম্পাউন্ডস অফ কার্বন হুইচ আর লাইকলি বাই অনলি সিঙ্গেল বন্ড বিটুইন দ্য কার্বন অ্যাটমস আর কল স্যাচুরেটেড কম্পাউন্ড, এটিও আমাদের ঠিক। তাহলে কি কার্বন যদি সিঙ্গেল বন্ড যেগুলো হয় সেগুলোকে আমরা স্যাচুরেটেড কার্বন বলি, আর যেগুলো ডবল বন্ড বা ট্রিপল বন্ড হয় সেগুলোকে আমরা আনস্যাচুরেটেড কার্বন বলি। ঠিক আছে, তাহলে অপশন 3 আমাদের ভুল, তাহলে অপশন 3 আমাদের রাইট আনসার হয়ে যাবে। আচ্ছা 63 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো, দেখো কি বলেছে না একটি দীর্ঘ তড়িৎবাহী সলিনয়েড বিবেচনা করো, যদি রাহুল এই সলিনয়েডের ভেতরে একটি চৌম্বক ক্ষেত্ররেখা অঙ্কন করে তবে তা কেমন হবে। এই দেখো এটা হচ্ছে আমাদের কি একটা সলিনয়েড, ঠিক আছে, সলিনয়েডটা কি না এরকম যদি তারের বর্তনী কুণ্ডলী পাকিয়ে রেখে দিই, তার মধ্যে দিয়ে আমরা কারেন্ট যদি প্রবাহিত করি তাহলে তার মধ্যে কি না চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো এই চৌম্বক ক্ষেত্রগুলো কি হবে না এই ভেতরের দিকে কি না ফিল্ড লাইনস ইনসাইড দ্য স্টেট আর দে আর প্যারালাল টু ইচ আদার, এই কি না এই যে চৌম্বক ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে সেগুলো কিনা সলিনয়েডের ভেতরে কি হবে না একটার সঙ্গে একটা প্যারালাল ভাবে থাকবে, আর ইকুয়ালি স্পেস তার একটার সঙ্গে একটা কি না দূরত্ব, ঠিক আছে, একই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এরকম ভাবে হবে, আর ভেতরের দিকে গেলে সমান হবে। ঠিক আছে, তারপরে কি না ম্যাগনেটিক ফিল্ড ইজ ইউনিফর্ম এট অল পার্টস ইনসাইড, তাহলে ভেতরের দিকে কি হবে না ম্যাগনেটিক পার্ট গুলো ইনসাইডের মধ্যে সব মানে সেম হবে। বুঝতে পেরেছো? আর আউটসাইডে মানে বাইরের দিকে গেলে কি হবে স্প্রেড আউট, দেখো ভাগ হয়ে গেছে তোর মধ্যে গ্যাপ কোনটার মধ্যে কোনটা এগুলো ঠিক নেই। ঠিক আছে, তাহলে কি একটার সঙ্গে একটা দূরে আছে। এখানে বাইরের দিকে ফিল্ড কি হবে, বাইরের দিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কি হবে উইক হবে আর নন ইউনিফর্ম হবে, আর ভেতরের দিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, ভেতরের দিকে আমাদের ইউনিফর্ম হবে আর অল পার্ট সমস্ত জায়গাতে কি হবে একই হবে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমাদের কি বলেছে ভেতরের দিকে ডেন্সার এট দ্য এন্ডস, না এটি হবে না। ঠিক আছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বৃদ্ধি পায়, এটিও হবে না, সব স্থানে সমান, অপশন 3 আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 65 নম্বর আমাদের প্রশ্ন কি বলেছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট কি না কিছু জীব কি বলেছে না CO2 ও জল থেকে সরল খাদ্য প্রস্তুত করে। ঠিক আছে, এটি আমাদের ঠিক, কারণ কি না সপোষী যারা উদ্ভিদ হয় বা অটোট্রপিক সেই জীবগুলো যেমন কি সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে, এরা কি না কার্বন ডাইঅক্সাইড ও জল থেকে সরল খাদ্য তৈরি করে, তাহলে এটি আমাদের ঠিক। অপশন বি আমাদের কি বলেছে না কিছু জীব জটিল খাদ্য গ্রহণ করে যা ভেঙে সরল করা হয়, এটিও আমাদের ঠিক, কারণ কি না কিছু জীব জটিল খাদ্য গ্রহণ করে ঠিক, কারণ কি না পরোপসী যেগুলো হয় বা হেটেরোট্রপিক জীব যেমন হচ্ছে মানুষ প্রাণী, এরা কি না খাদ্য হজম করে তারপরে সেটিকে সরল খাদ্যে পরিণত করে, তারপরে সেটিকে সরল খাদ্যে পরিণত করে। ঠিক আছে, এটা আমাদের ঠিক। তাই বলছে কি হেটেরোট্রপিক জীবের মধ্যে উদ্ভিদ পড়ে না, এটা ভুল, এটা আমাদের অপশন সি ভুল, হেটেরোট্রপিক জীবের মধ্যে উদ্ভিদ পড়ে না। উদ্ভিদ কিসের মধ্যে পড়ে, উদ্ভিদ স্বপোষী পরোপসী না। বুঝতে পেরেছো? আমাদের কি হয়ে যাবে অপশন এ আর বি হচ্ছে আমাদের রাইট, তাহলে অপশন 4 আমাদের রাইট আনসার হয়ে যাবে। তারপর আমাদের লাস্ট প্রশ্ন কি বলেছে না ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত হয় পর্যায় সারণী অনুযায়ী না 40.08 ইউ হয়। ঠিক আছে, তো এটাকে আমরা নর্মালি লিখি কি হিসাবে না 40 ইউ লিখি, তাহলে আমাদের অপশন 3 রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিও এতটাই, তো তোমরা ভালোভাবে দেখো ভিডিওগুলো আর নোট বানাতে থাকো সঙ্গে সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ।